এমন একটা হীরের কথা ভাবুন তো, যা শুধু দেখতেই সুন্দর না, মানে যার সাথে জড়িয়ে আছে অভিশাপের গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে। এর জন্য কত সাম্রাজ্য শেষ হয়ে গেছে, কত রক্তপাত, কত মৃত্যু। আজ আমরা এই কোহিনূর হীরা নিয়েই কথা বলবো। ঠিক, এর কাহিনীটা তো শুরু আমাদের ভারতবর্ষেই, কিন্তু এর পথ চলা জুড়ে শুধু যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার এমন সব পালাবদল যা শুনলে অবাক হতে হয়। আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা মূলত কোহিনূর, অভিশপ্ত হীরার রক্তমাখা ইতিহাস বলে একটা সূত্র থেকে নেওয়া তথ্যের উপর ভিত্তি করে, তাই তো? হ্যাঁ, মূলত ওটার উপর ভিত্তি করি। আসুন দেখি এই হীরের ইতিহাসটা, এর পেছনের রহস্যগুলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, শুরুটা কোথায় তাহলে? গোলকুন্ডা খনি, অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, গোলকুন্ডা। শোনা যায় তখন নাকি এর আসল চেহারাটা আরো অনেক বড় ছিল, বিশাল। পেয়েছিল কারা প্রথমে? কাকাতিয়া রাজবংশ। একদম, কাকাতিয়া রাজারা। কিন্তু ওরা এটাকে রাজমুকুটে বা সিংহাসনে বসায়নি। ও, তাহলে? ওরা এটাকে মন্দিরে রেখেছিল, এক দেবতার মূর্তিতে। তখন এটা ছিল একটা পবিত্র জিনিস, পূজার বস্তু, ঠিক ক্ষমতার প্রতীক নয়। কিন্তু সেটা তো বেশি দিন থাকলো না। 1323 সাল আলাউদ্দিন খিলজি। হ্যাঁ, খিলজির আক্রমণে সব ওলটপালট হয়ে গেল। মন্দির ভাঙা হলো আর হীরা চলে গেল দিল্লির সুলতানদের হাতে। এইখান থেকেই আসলে এর কি বলে রক্তমাখা পথ চলা শুরু। তারপর এলো মোঘল যুগ। বাবর এটা পেয়েছিলেন শুনলাম। বাবর তার ছেলে হুমায়ুন হীরাটা নিজের কাছে রেখেছিলেন। কিন্তু হুমায়ুনের কি হলো? ওনার জীবনটা তো খুব মসৃণ ছিল না, যুদ্ধ হেরে পালিয়ে বেড়ানো। ঠিক, আর শেষে পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গেলেন। লোকে তখনই হয়তো কানাঘুষো শুরু করেছিল এই হীরাটাকে নিয়ে। কাকতালীয়, কে জানে। সত্যিই তো। আচ্ছা, শাহজাহান, উনি তো খুব জাঁকজমক ভালোবাসতেন। শাহজাহান তো এটাকে ওনার সেই বিখ্যাত ময়ূর সিংহাসন তক্তে তাওস তার ঠিক মাঝখানে বসিয়েছিলেন। ভাবুন একবার। ওয়াও! কিন্তু এত ঐশ্বর্য, ময়ূর সিংহাসন, কোহিনূর, অথচ শেষ জীবনটা কাটলো কিভাবে? নিজের ছেলের হাতে বন্দী হয়ে আগ্রার কিল্লায়। সেই চরম ক্ষমতা থেকেও এই পরিণতি। এটা যেন একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল। এরপরই কি সেই বিখ্যাত ঘটনাটা, নাদির শাহের দিল্লি আক্রমণ? হ্যাঁ, 1739 সাল পারস্যের শাসক নাদির শাহ দিল্লি তো প্রায় লুঠি করে নিলেন। আর হীরাটা তৎকালীন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ নাকি পাগড়িতে লুকিয়েছিলেন। লুকিয়েছিলেন, কিন্তু নাদির শাহ ছিলেন খুব ধূর্ত। উনি ঠিক খবর পেয়ে যান। তারপর খুব কৌশলে, বন্ধুত্বের ভান করে পাগড়ি বদলের প্রস্তাব দেন। আর হীরাটা হাত বদল হয়ে গেল। ঠিক তাই। কিন্তু দেখুন মজাটা, এর পরের বছরই নাদির শাহ নিজের সেনাপতিদের হাতে খুন হলেন। এটাকে কি শুধুই কাকতালীয় বলবেন? বলা মুশকিল। এরপর হীরাটা আফগানিস্তান গেল, তারপর পাঞ্জাবে মহারাজা রঞ্জিত সিং এর কাছে। হ্যাঁ, অনেক হাত ঘুরে অবশেষে লাহোরে মহারাজা রঞ্জিত সিং এর হাতে আসে। উনি তো খুব শক্তিশালী শাসক ছিলেন, শিখ সাম্রাজ্যকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। তার সময় তো শিখ সাম্রাজ্য বেশ শক্তিশালী ছিল। অবশ্যই, কিন্তু যেই উনি মারা গেলেন তারপরই শুরু হলো গণ্ডগোল। সিংহাসন নিয়ে রক্তারক্তি, একের পর এক হত্যা, বিশ্বাসঘাতকতা। শিখ সাম্রাজ্যটাই যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আবারও সেই একই প্রশ্ন, কোহিনূরের কোনো ভূমিকা ছিল? এই নকশাটা কিন্তু অদ্ভুত। এরপর তো ইংরেজদের পালা, 1849। হ্যাঁ, ব্রিটিশরা পাঞ্জাব দখল করল। আর তখন মহারাজা ছিলেন দলীপ সিং, একেবারে বালক, মাত্র 10 বছর বয়স। তার কাছ থেকে একরকম জোর করিয়ে নেওয়া হলো। হ্যাঁ, একরকম চুক্তিপত্রে সই করিয়ে নেওয়া আর কি। তারপর সোজা ইংল্যান্ড, রানী ভিক্টোরিয়ার কাছে। কিন্তু লন্ডনে নিয়ে যাওয়ার পর নাকি একটা সমস্যা হলো। ওটা দেখতে অতটা ভালো লাগছিল না। অনেকেই সেটাই বলেছিল। গোলকুন্ডার কাটা নাকি অতত উজ্জ্বল ছিল না তখনকার ইউরোপীয় রুচি অনুযায়ী। তাই এর ঔজ্জ্বল্য বাগাতে আবার কাটা হলো। হীরাটা ছোট হয়ে গেল, ওজনও কমে গেল অনেকটা। ইতিহাসটাই যেন কিছুটা কেটে বাদ দেওয়া হলো। আর অভিশাপের ধারণাটা, সেটা কি ব্রিটেনেও ছড়ালো? এমনটা তো শোনা যায় যে পুরুষ শাসকের জন্য এটা অশুভ। এই বিশ্বাসটা বেশ জাঁকিয়ে বসল যে রাজা এটা পড়বেন, তার নাকি দুর্ভাগ্য হবে। তাই রানী ভিক্টোরিয়ার পর থেকে কোনো ব্রিটিশ রাজা এটা নিজে পড়েননি। এটা শুধু নারী শাসক বা
কুইন কনসর্টদের মুকুটেই জায়গা পেয়েছে। ইন্টারেস্টিং। তাহলে এই তথাকথিত অভিশাপের ভয়টা ব্রিটিশরাও পেয়েছিল কিনা বলা মুশকিল, তবে এই প্রথাটা চালু হয়ে যায়। হয়তো এর রক্তাক্ত অতীতকে একটা যৌক্তিকতা দেওয়ার চেষ্টা ছিল এটা। এখন তো টাওয়ার অফ লন্ডনেই আছে। কিন্তু মালিকানা নিয়ে তো এখনো টানাটানি চলেছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান সবাই তো দাবি করে। হ্যাঁ, ঐতিহাসিক অধিকারের দাবি সবারই আছে, কিন্তু ব্রিটিশ সরকার তো ফেরত দেওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। সত্যি, এই একটা হীরা কত সাম্রাজ্যের উত্থান পতন, কত লোভ, কত রক্ত, সব কিছুর সাক্ষী। এক আশ্চর্য ইতিহাসের। তাহলে দিনের শেষে প্রশ্নটা কি দাঁড়ায়? এই যে অভিশাপের কথা আমরা শুনছি, এটা কি শুধু ইতিহাসের কিছু কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে সত্যিই কোনো রহস্য আছে? একটা পাথর কিভাবে এতটা লোভনীয় আর একই সাথে এতটা ভয়ঙ্কর হতে পারে? এটাই তো প্রশ্ন। এটা কি শুধুই একটা দামি পাথর, নাকি ক্ষমতার এমন এক প্রতীক যা আসলে ধ্বংসই ডেকে আনে? এ নিয়ে কিন্তু ভাবনার শেষ নেই।